গল্পের স্বর্গে মহা হুলস্থুল। ভাবছো গল্পের স্বর্গ আবার কি? বাহ, গল্পের স্বর্গ আছে বই কি। পৃথিবীর ছোট বড়, বড় ছোট সকলের জন্য যত ভালো গল্প এ পর্যন্ত যাদের নিয়ে লেখা হয়েছে, তারা সব সেই স্বর্গে গিয়ে বাস করে। সেই স্বর্গে হুলস্থুল কাণ্ড, যেদিকে ফেরা যায় তর্ক, বচসা, ঝগড়া। নেহাত স্বর্গ বলেই বোধ হয় কথা কাটাকাটি, মাথা ফাটাফাটি পর্যন্ত পৌঁছচ্ছে না। বিমল আর কুমারের অবশ্য এতে মজাই লাগছে। তারা নতুন এ স্বর্গে এসেছে। একটা কিছু হুজুগ হলে তাদের ভালোই হয়। তাদের সঙ্গে জুটেছে টম সয়ার আর হাকলবেরি ফিন, আর যত ডান পিটে ভবঘুরে বাউন্ডুলে ছেলের দল। বুদ্ধির ফোড়ন দেবার জন্যে আছে দুষ্টুমি রাজা পিটার প্যান। লাগুক না একটা হইচই হুলস্থুল, তা না হলে স্বর্গের খাওয়া হজম হয়। কিন্তু এত হুলস্থুল কি নিয়ে, সেই কথাটাই বুঝি বলতে ভুলেছি। ব্যাপারটা শুরু হয়েছে একটা পায়ের দাগ নিয়ে, তারপর অবশ্য অনেক দূরে গড়িয়েছে। স্বর্গের এলাকার বাইরে রবিনসন ক্রুসো সেদিন গেছিলেন বেড়াতে। এরকম বেরিয়ে বেড়ানো তার স্বভাব। ছাগলের চামড়ার আলখাল্লাটি গায়ে দিয়ে সেকেলে মরচে পড়া গাদা বন্দুকটি নিয়ে তিনি খেয়াল মতো যেখানে সেখানে ঘুরে বেড়ান। স্বর্গে নইলে তার মন টেকে না। সেদিন এমনি একা একা কল্পনার সমুদ্রের ধারে অনেক দূর টহল দিয়ে ফিরছেন। এমন সময় দেখেন বালির ওপর একটি পায়ের দাগ। পায়ের দাগ দেখেই ক্রুশোর চক্ষু স্থির। এখানে এমন পায়ের দাগ হবার তো কথা নয়। এদিকে তিনি ছাড়া আর কেউ কোনোদিন ভুলেও আসে না। তবে এ কি তাঁরই পায়ের দাগ? না, তাই বা হবে কেমন করে? প্রথমত, এ হলো খালি পায়ের দাগ। তিনি তো আর খালি পায়ে কখনো ঘোরেন না। দ্বিতীয়ত, এই পায়ের দাগ যে অনেক বড়। একবার তার মনে হয়েছিল হয়তো মোগলি বা টারজানের পায়ের দাগ এটা হতে পারে। গল্পের স্বর্গে তিনি ছাড়া তারাই যা একা একা ঘুরে বেড়ায়, পাও তাদের খালি থাকে। তবে তারা নন্দনবনের ভেতরেই বেড়ায়। ও টারজানের চেয়েও এ পায়ের দাগ যে অনেক বড়। গোটা দশেক টারজানের পায়ের ভেতর ঢুকে যেতে পারে। তবে ক্রুশো এবার ভয় রীতিমতো ঘেমে উঠলেন। গল্পের স্বর্গে কোনো অজানা শত্রু কি তাহলে হানা দিয়েছে? এত বড় যার পা, সে তো সামান্য কেউকেটা নয়। স্বর্গের কি বিপদাসন্ন কে জানে। হন হন করে পা চালিয়ে ক্রুশোর স্বর্গের দিকে ছুটলেন। খবরটা এখনই সেখানে দেওয়া দরকার। সমুদ্র তীর ছাড়িয়ে স্বর্গের ঘন জঙ্গল, সেখানে বড় বড় গাছের ডালপালায় শেকড়ে জংলি লতার কাঁটায় জড়াজড়ি। তার ভেতর দিয়ে তাড়াতাড়ি যাওয়া তো সোজা নয়। ভাগ্যক্রমে যদি টারজান কি মোগলির সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে তাদের দিয়ে খবরটা তাড়াতাড়ি স্বর্গে পৌঁছে দেওয়া সম্ভব। জঙ্গলের ভেতর দিয়ে তারা অনায়াসে চলাফেরা করে। জঙ্গলের রাস্তায় তাদের কাছে সোজা। কিন্তু দেখা হবি তো হওয়া একেবারে দুজনের সঙ্গে একসঙ্গে। ওপরে গাছের ঝুড়ি ধরে ঝুলছে টারজান, নিচে নেকড়ে ভাইদের নিয়ে চলেছে মোগলি। কি খবর মিস্টার ক্রুসো? এত তাড়াতাড়ি কিসের? কি ক্রুসো সাহেব, এত ব্যস্ত কেন? ক্রুসো বললেন, খবর বড় খারাপ। তোমাদের একজনকে তাড়াতাড়ি একবার যেতে হবে স্বর্গে। কিন্তু আর কিছু বলার তার হলো না। টারজান আবার খবর নিয়ে যাবে কি? ভারী তো ওর মুরদ। ও তো আমার বাজে নকল বলে মোগলি একেবারে খাপ্পা। টারজান চটে গিয়ে বলল, ইস, নকল বললেই হলো। তুই তো নেকড়ের ছানা, থাকিস তো ভারী ভারতের জঙ্গলে, দেখেছিস আফ্রিকার জঙ্গল। মোগলি জবাব দিল, তুই তো গেছো বাঁদর, আর তোকে জঙ্গল আগে চেনালে কে শুনি? ক্রুশো বুঝলেন এদের দিয়ে কোনো কাজ আর হবার নয়। এদের জন্ম রেশারেশি। সুতরাং কতক্ষণ এই তর্ক আর চলবে কে জানে। তিনি তাড়াতাড়ি এগিয়ে চললেন। বন জঙ্গল ভেঙে স্বর্গের গেটে যখন পৌঁছলেন, তখন বেলা পড়ে এসেছে। গেটেই প্রভুভক্ত ফ্রাইডের সঙ্গে দেখা। মনিব তাকে বেড়াবার সময় যেদিন সঙ্গে নেন না, সেদিন সে এমনি করে তার অপেক্ষায় গেটে দাঁড়িয়ে থাকে।
শিগগির ফ্রাইডে, শিগগির স্বর্গের পাগলা ঘন্টি বাজিয়ে দাও। ফ্রাইডে তবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে। ক্রুশো একটু বিরক্ত হয়েই বললেন, তবু হাঁ করে দাঁড়িয়ে আছে দেখো, এতদিন আমার সঙ্গে থেকেও কি তোমার বুদ্ধি খুলল না? যাও শিগগির। ফ্রাইডে থতমত খেয়ে বলল, আবার পাগলা ঘন্টি বাজাবো? আবার মানে? আগে খানিক আগে যে পাগলা ঘন্টি বেজেছে, সবাই তো এখন তাই সভায়। পাগলা ঘন্টি বেজেছে? তার মানে তিনি পৌঁছবার আগেই তাহলে শত্রুর খবর স্বর্গে সবাই পেয়ে গেছে। ক্রুশো হন্তদন্ত হয়ে সভার দিকে ছুটলেন। পেছনে ফ্রাইডে। স্বর্গের সভায় আজ আর লোক ধরে না। স্বর্গ তৈরি হওয়া অবধি তো কোনোদিন এমন করে পাগলা ঘন্টি বাজেনি। ক্রুশো অনেক কষ্টে ভিড় ঠেলে সভায় ঢুকলেন। সবার মাঝখানে মহারাজা বিক্রমাদিত্য দুধারে তালবেতালকে নিয়ে বসে আছেন। তার এক পাশে হারুন অল রশিদ আর সিন্দবাদ, আর এক পাশে একটি আসন ক্রুশোর জন্য খালি। তার পাশে গালিভার, ডল্টাগলান, অ্যাথস, আরামিস, পোর্থসকে নিয়ে বসে আছেন। তাছাড়া হোমরা চোমরা চুনোপুটি কেউই বাদ আছে বলে মনে হয় না। নিজের আসনে গিয়ে ক্রুশো যখন বসলেন, তখন সিন্দবাদ বক্তৃতা দিতে উঠেছেন। তার দীর্ঘ বক্তৃতা থেকে সবার আসল উদ্দেশ্য কিছুই বোঝা যায় না। তিনি নিজের সব ভ্রমণ কাহিনী ফলাও করে বলতেই ব্যস্ত। ক্রুশো পাশের দিকে ঝুঁকে গালিভারকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি বলুন তো? বাহ, ব্যাপারটা আপনি শোনেননি? আজ দুপুর থেকে অ্যালিসকে পাওয়া যাচ্ছে না যে। গেটের বাইরে কি কাজে বুঝি গেছিল, তারপর থেকেই সে নিখোঁজ। স্বর্গে এমন ব্যাপার কখনো ঘটেনি। ক্রুশো আর কিছু শোনবার জন্য অপেক্ষা করলেন না। তৎক্ষণাৎ উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে বললেন, সভাপতির অনুমতি নিয়ে আমি কিছু বলতে চাই। অ্যালিসের অন্তর্ধান হওয়ার রহস্য বোধহয় তাতে কিছু পরিষ্কার হতে পারে। সিন্ধবাদ বিরক্ত হয়ে বললেন, এরকমভাবে বাধা দেওয়া অত্যন্ত অন্যায়। রক পাখির ডিম কি করে ফুটলো আমার এখনো বলাই হয়নি। ভিড়ের ভেতর থেকে কে একজন ফচকে ছেলে বলে উঠল, সে ডিমে ততক্ষণ আপনি তা দিন, আমরা কাজের কথা শুনতে চাই। সবাই একটা শোরগোল উঠল। বিক্রমাদিত্য নিজে উঠে গোল থামিয়ে সিন্দবাদের কাছে ক্ষমা চেয়ে বললেন, আপনার এই অপরূপ গল্প কি যেখানে সেখানে বলবার জিনিস? আপনি বরং সময় করে আমায় এক সময় শোনাবেন। সিন্দবাদ খুশি হয়ে এবার বসে পড়লেন। বিক্রমাদিত্যকে গল্প শোনানো তার অনেক দিনের স্বাদ। ক্রুশো এবার তার নিজের আবিষ্কারের কথা শুনিয়ে বললেন, আমার বিশ্বাস অ্যালিসের অন্তর্ধানের সঙ্গে এ পায়ের দাগের কোনো সম্বন্ধ আছে। তার কথা শেষ হতে না হতেই কাঁধে একটা টিয়া পাখি নিয়ে সদাশিবের মতো ভালো মানুষ চেহারার একজন উঠে দাঁড়ালো। একটা পা তার কাঠের। মধুর হেসে সবাইকে আপ্যায়িত করে সে বলল, আমি নেহাত সাদাসিধে বোকাশোকা লোক, কিন্তু সকলের কথা শুনে আমার মনে হচ্ছে অকারণে আমরা হইচই করছি। অ্যালিসের অন্তর্ধান হওয়াটা এমন কিছু আশ্চর্য ব্যাপার নয়। কে না জানে তার স্বভাব। আবার সে আয়নার পেছনেই যে গলে যায়নি তাই বা কে বলতে পারে। আর মিস্টার ক্রুশোর প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা থাকলেও আমি বলতে বাধ্য হচ্ছি, পায়ের দাগ দেখা তার একটা বাতিক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং মিছিমিছি এই ব্যাপার নিয়ে স্বর্গের শান্তি নষ্ট করবার কি দরকার? তার কথা শেষ না হতেই টম সয়ার বলে উঠল, হ্যাঁ গো খোড়া সিলভার, তোমায় আমরা চিনি, তোমার মিষ্টি কথায় আর আমরা ভুলি না। অ্যালিসের ব্যাপারে তোমার কিছু হাত আছে বলে সন্দেহ হচ্ছে। কোথায় গেল সে সদাশিবের মতো চেহারা? এক মুহূর্তে সিলভার একেবারে সাক্ষাৎ শয়তানের মূর্তি ধরল। পাশ থেকে অ্যালান কোয়ার্টারম্যান ধরে না ফেললে কাঠের ঠেঙো দিয়ে সে বুঝি টমকে গুঁড়োই করে ফেলত। এবারে হট্টগোল থামতে বেশ দেরি হলো। বিমল আর কুমার এতক্ষণ চুপ করে সমস্ত ব্যাপার দেখছিল। এইবার বিমল উঠে বলল, অ্যালিসের খোঁজ যদি করতে হয় তাহলে সভা করে বক্তৃতা দিয়ে সময় নষ্ট করে কোনো লাভ আমাদের আছে কি? মিস্টার ক্রুশো যে পায়ের দাগ দেখেছেন তা থেকে আমরা অনেক সন্ধান বোধহয় পেতে পারি। সিলভার ভেঙিয়ে বলল, কেমন করে শুনি? কুমার হেসে বলল, কেন, শার্লক হোমস কি করতে আছেন? পায়ের দাগ থেকে তিনি চেষ্টা করলে যার পা তার খুষ্টি ঠিকুজি পর্যন্ত বার করে দিতে পারেন। সবাই গোল উঠল, ঠিক ঠিক, ডাকো শার্লক হোমসকে। তারই ভেতর একটি রোগাটে লম্বা ছোকরা বুদ্ধ বলল, আপনাদের ব্যস্ত হতে হবে না, শার্লক হোমসকে ডাকবার দরকার নেই।
আমি আর কর্তা এক্ষুনি চললাম পায়ের দাগের খোঁজে। আজই অ্যালিসকে স্বর্গে পৌঁছে দিয়ে তবে আমাদের ছুটি। ব্লেকের সাগরেদ স্মিথ না? লিওর গুরু হলি হেসে বললেন, থাক বাবা থাক, তোমাদের আর গিয়ে কাজ নেই। অনেক কষ্টে স্বর্গে ঢুকেছ, একবার বেরুলে আর হয়তো ফিরতেই পারবে না। সকলে হেসে উঠল। টম বিমলকে কনুয়ের গুঁতো মেরে বললে, কুৎসিত চেহারার ও রসিক বুড়োটা কে হে? বাহ, ওকে চেনো না? আফ্রিকার মাঝখানে 5,000 বয়সী আয়েশাকে ওই তো লিওর সঙ্গে খুঁজতে গেছিল। পড়নি শির গল্প? ক্রুশোর সঙ্গে হোমসকে নিয়ে সমুদ্রের ধারে স্বর্গের হোমরা চোমরা সবাই এসেছেন পায়ের দাগ পরীক্ষা করতে। শার্লক হোমস অনেকক্ষণ ধরে নানাভাবে সে দাগ পরীক্ষা করে বললেন, কি বুঝলে ওয়াটসন? টাক মাথা নিরীহ চেহারার একটি লোক অত্যন্ত ভক্তি ভরে এতক্ষণ হোমসের সব কাজ লক্ষ্য করছিলেন। বিনীতভাবে তিনি বললেন, আমি কি বলবো বলো? যা বলবো তুমি তো সব পাল্টে দিয়ে আমায় বোকা বানিয়ে ছাড়বে। তার চেয়ে আমার চুপ করে থাকাই ভালো। হোমস একটু হাসলেন, সে মন্দ কথা নয়। তারপর সকলের দিকে ফিরে বললেন, আমার দেখা শেষ হয়েছে। কি দেখলেন কি? সবাই ব্যস্ত হয়ে বলে উঠলেন। দেখলাম একটা পায়ের দাগ। আহা, সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি। কিছুই দেখতে পাচ্ছেন না। শার্লক হোমস বেশ একটু ঝাঁঝের সঙ্গেই বললেন, দেখতে পাচ্ছেন 50 ফুট লম্বা একটা চেহারা? দেখতে পাচ্ছেন গায়ে তার ভালুকের মতো লোম? দেখতে পাচ্ছেন বিকট দাঁতাল তার গরিলার মতো মুখ? দেখতে পাচ্ছেন হাতের তেলোয় তার অ্যালিস বসে কাঁদছে? দেখতে পাচ্ছেন? একজন বাধা দিয়ে বললে, আপনি এইসব দেখতে পাচ্ছেন? এইসব কেন, আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তার মনে কি ঝড় বইছে। বুঝতে পারছি কি সে চায়। কি চায়? চায় স্বর্গে ঢুকতে, স্বর্গের একজন হতে। স্বর্গের একজন হতে চায়? কে সেই? গালিভার মাথা চুলকে বললেন, ব্রমডিং ন্যাগে সবাই এরকম 50 ফুট লম্বা হয় দেখেছি, কিন্তু তাদের গায়ে তো লোম নেই, গরিলার মতো চেহারাও তাদের নয়। বিমল বলল, হিমালয়ের পাহাড়ে, সুন্দরবনের জঙ্গলে আমরাও অনেক দানবদের পাল্লায় পড়েছি, কিন্তু তাদের সঙ্গেও তো বর্ণনায় মিলছে না। হঠাৎ কুমার চিৎকার করে উঠল, বুঝেছি বুঝেছি। কি বুঝেছ ছোকরা? হোমস জিজ্ঞাসা করলেন। এ আর কেউ নয়, কিংকং। কিংকং? সে আবার কি? সে আছে একজন, গরিলা আর মানুষ আর দানব মিলে তৈরি। নিউ ইয়র্কে গিয়ে ভয়ানক কাণ্ড বাঁধিয়ে তুলেছিল। তার বায়োস্কোপ হয়েছে। ডার্টাগ্লান, অ্যাথস, অ্যারামিস, পোর্থস সবার আগে প্রবলভাবে মাথা নেড়ে বললেন, ও বায়োস্কোপটা ফায়োস্কোপ বুঝি না। মাথা মুন্ডু হয় না আজগুবি, যাকে তাকে স্বর্গের স্থান দেওয়া কিছুতেই হতে পারে না। স্বর্গের তাহলে আর মর্যাদা রইল কিসের? একবার গেট আলগা করলে কাকে বাদ দিয়ে কাকে ঢোকাবো? ভিড়ের চোটে আমাদেরই তো জায়গা হবে না। কিন্তু অ্যালিসের উদ্ধার তো দরকার। অ্যালিসকে স্বর্গে ঢোকবার জন্যেই সে চুরি করেছে। মাস্টারম্যান রেডি একটু হেসে বললেন, মহা সমস্যার কথা। সকলেই সকলের মুখ চাওয়াচাই করতে লাগলেন। স্বর্গের দরজা বন্ধ করলে অ্যালিসকে ফিরে পাওয়া যায় কি করে? এবার ডার্টাগ্লান তরোয়াল খুলে লাফিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে 3 মাস্কেটিয়ার বন্ধু, আচ্ছা আমরা যাচ্ছি অ্যালিসকে উদ্ধার করতে। মানুষের সঙ্গেই আমরা কারবার করেছি বটে চিরদিন, আজগুবি দানবের সঙ্গে নয়, তবু আমরা ডরাই না। স্বর্গের মান আমরা রাখবই। বিমল ও কুমারও এগিয়ে এলো, সঙ্গে টম সয়ার, হাকলবেরি ফিন, আরও অনেকে। আমরাও ডরাই না, অনেক বিপদ আমরা তুচ্ছ করেছি, অনেক দৈত্য দানবের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু এসব আস্ফালন কোনো কাজে লাগলো না। হঠাৎ বনের মাথা ছাড়িয়ে এক বিরাট মূর্তি দেখা দিল। 4 ধাপে মাইল খানেক পথ পেরিয়ে এসে সে মূর্তি তাদের কাছে থেমে হাতের তেলো থেকে অ্যালিসকে বালির ওপর নাবিয়ে দিল। তারপর বলল, এই নাও তোমাদের অ্যালিস। বাব্বা, ওই একরত্তি মেয়েকে সামলাতে আমার জান বেরিয়ে গেছে। মেয়ে তো নয়, যেন পুলিশ কোর্টের গোটা বার লাইব্রেরি। মেশিন গানের গুলি খেয়েছি, কিন্তু ওর জেরার চোটে তার চেয়ে বেশি ঝাঁঝরা হয়ে গেছি। কে তুমি? কোথাকার তুমি? কেন তুমি? কত জবাব দেওয়া যায়? খানিকক্ষণ কারোর মুখে আর কথা নেই। অবশেষে বিক্রমাদিত্য বললেন,
তাহলে স্বর্গে তুমি আর যেতে চাও না? ছো, তোমাদের স্বর্গ আমি বুঝে নিয়েছি, আর আমার তাতে কোনো রুচি নেই। সেখানে আমার যোগ্যী কে আছে? মাথা হেঁট করে তোমাদের সঙ্গে কথা বলতেই তো ঘাড়ে ব্যথা হয়ে যাবে। তাছাড়া ও নির্বংশপুরীতে আমি থাকতে চাই না। তার মানে? হারুন অল রশিদ জিজ্ঞাসা করলেন। তার মানে তোমরা সবাই তো আটকুড়ো, এক পুরুষেই শেষ। আর আমার ছেলে ইতিমধ্যেই লায়ক হয়ে উঠেছে, তারপর তার নাতি নাতির নাতি যে হবে না কেউ বলতে পারে? এমনকি একটি নাতনিরও সম্ভাবনা আছে। তাদের নিয়ে আমি নিজের স্বর্গ নিজেই করে নেব। তা বেশ, তা বেশ, স্বর্গের সবাই হাঁপ ছেড়ে বললেন।